আহ, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? করোনাকালীন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যারা সংযুক্ত হতে পেরেছো সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার প্রথম ক্লাস নিশ্চয়ই করেছো। আজকে দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ের উপর তোমাদের আলোচনা থাকবে তা হলো গ্যাসের গতিতত্ত্ব। এখন আমরা প্রথমে আমরা যেটা করব, আজকের পাঠে আমাদের মূল যে বিষয়টি রয়েছে, আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আলোকপাত থাকবে তাকে আমরা এভাবে সাজাতে পারি: গ্যাসের গতিতত্ত্বের সূচনা আলোচনা, এখানে কিছু সংজ্ঞা থাকবে। তারপর আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, গড় মুক্ত পথ এবং ব্রাউনীয় গতি সম্পর্কে আলোচনা থাকবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, গ্যাসের গতিতত্ত্ব তোমরা তত্ত্ব সম্পর্কে জানো। আমরা পদার্থবিজ্ঞান তথা বিজ্ঞানে আমরা সূত্র, তত্ত্ব, অনুকল্প এই বিষয়গুলো সম্পর্কে জানি। বিজ্ঞানীদের বিভিন্ন নিরলস পরিশ্রমের পর গ্যাসের অণুসমূহ কোনো পাত্রে রাখা হলে তার গতি ইচ্ছা মতন ঘটে না, তাদের কতগুলো সূত্র এবং তত্ত্বের দ্বারা সুনির্দিষ্ট হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানী বার্নৌলি, বিজ্ঞানী ক্লসিয়াস এবং নিউটন এবং আরো কয়েকজন বিজ্ঞানী এর ব্যাখ্যা প্রদান করেছেন। তারই সামগ্রিক রূপই হচ্ছে আজকের যে বিষয়, তা হলো গ্যাসের গতিতত্ত্ব। এর অনেকগুলো স্বীকার্য রয়েছে। গতিতত্ত্বের স্বীকার্য বা মূল বক্তব্য কয়েকটি আমি তুলে ধরছি। তোমাদের এখানে পয়েন্ট আকারে দেয়া আছে, তোমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ। আমরা এখানে প্রথমে যে রয়েছে গ্যাসের গঠন, তোমরা দেখো গ্যাসের গঠন। সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র এবং গোলাকার স্থিতিস্থাপক কণা দিয়ে গঠিত। এই কণাগুলোর নাম দেওয়া হয় অণু বা সরল অণু। তবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এসব কণা পরমাণু, কারণ তোমরা জানো সেখানে অণু গঠিত হয় না। একটি গ্যাসের একই অণুর আকার, আকৃতি, ভর একই থাকবে, তার মানে এগুলোকে আইডেন্টিক্যাল ধরা যায়। এবার অণুর গতিশীলতা, এখানে দেখো অণুর গতিশীলতা এখানে দেয়া আছে। গ্যাসের অণুগুলো অবিরাম ভাবে চারিদিকে ছোটাছুটি করবে। তার মানে তুমি পাত্রের মধ্যে রাখলে এই অণুগুলো বিভিন্ন স্কাটার বিক্ষিপ্ত হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। এই ছোটাছুটির সময় অণুগুলো একে অপরের সাথে এবং পাত্রের গায়ে সংঘর্ষ দেবে। তুমি যে পাত্রে, মনে করো এই পাত্রের মধ্যে, এটা একটা পাত্রের মধ্যে রাখা আছে, এগুলো অণুগুলো পাত্রের গায়ে সংঘর্ষ হতে পারে এবং নিজেদের মধ্যে সংঘর্ষ হবে। এই ধরনের দুই ধরনের সংঘর্ষ হয়ে থাকে এবং এই সংঘর্ষগুলো সরল রৈখিক হবে, মানে যে পথে সংঘর্ষ করবে এবং ওই পথে ফিরে যাবে অথবা পরবর্তীতে ওই থেকে সামনে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা, এবার দেখো গড় মুক্ত পথ। দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের যে গড় মান পাওয়া যাবে, তার এই মানটাকে বা দৈর্ঘ্যটাকে বলা হবে গড় মুক্ত পথ। তার মানে এখান থেকে আমরা গড় মুক্ত পথের ধারণা পাই এবং পরবর্তীতে আমরা গাণিতিকভাবে দেখাতে সক্ষম হব যে গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কযুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটি আমরা স্লাইডে চলে আসলাম। এখানে দেখো, এখানে যে বিষয়টি রয়েছে সংঘর্ষের সময়, এখানে সংঘর্ষের সময়টা দেয়া আছে। অণুগুলো মধ্যে শুধু সংঘর্ষের জন্য যে সময় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় অতি নগণ্য। তার মানে
মোট যে সময় হবে তা দুটি সংঘর্ষের সময়, দুটি অণুর মধ্যে যে সংঘর্ষ হবে বাকি অণুগুলো থেকে সংঘর্ষ থেকে নগণ্য হবে। গতিবেগ অণুসমূহ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, যার ফলে গতিবেগের পরিবর্তন হবে না। তোমরা জানো স্থিতিস্থাপক সংঘর্ষে মানে যে পথে সংঘর্ষ হবে ওই পথেই ওই বেগই আবার কিন্তু বিপরীত দিকে ফিরে আসবে। তারপর 6 নম্বর পয়েন্টে যে তোমাদের শিরোনাম আছে তা হলো চাপ। চাপ কি? গ্যাস অণুসমূহ পাত্রের গায়ে যে সংঘর্ষ দিবে, পাত্রের ওয়ালে যখন সংঘর্ষ দিবে তখন একক ক্ষেত্রফলে সে বল সৃষ্টি করে। আর এই ধাক্কার ফলে একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় তারই নাম হলো চাপ। এই চাপ তাহলে গ্যাস অণুর সমূহ পাত্রের গায়ে যে ধাক্কা বা চাপ যে সংঘর্ষ লিপ্ত হচ্ছে তার ফলে চাপের উদ্ভব হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আয়তন। গ্যাস অণুসমূহ এতই ছোট যে অণুগুলোর মোট প্রকৃত আয়তন গ্যাস পাত্রের আয়তনের তথা গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য। তার মানে গ্যাস অণুগুলোর যে আয়তনটাকে নগণ্য বলে বিবেচনা করা হয়েছে, তার মানে অগ্রাহ্য করা হয়। এটা আসলে আমাদের পরবর্তীতে দেখতে পাবো যে এটা একটা ত্রুটি ছিল বা এই কারণে এখানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে তোমাদের বিচ্যুত হয়ে থাকে। এই ব্যাখ্যাগুলো আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণের মাধ্যমে পরবর্তীতে আমরা দেখতে পাবো। শিক্ষার্থীরা, এরপর দেখো আকর্ষণ বা বিকর্ষণ। গ্যাস অণুসমূহ একে অপরের সাথে এত দূরে অবস্থান করে যে এদের পরস্পরের প্রতি কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই বলে বিবেচনা করা হয়। এটাও আমাদের পরবর্তীতে ভুল প্রমাণিত হবে, কারণ বড় বড় পদার্থ গ্যাস থেকে যে পদার্থগুলো তৈরি হচ্ছে তাহলে এইগুলো কিভাবে তৈরি হচ্ছে তার ব্যাখ্যা কিন্তু এখান থেকে দেওয়া সম্ভব হয় না। তাহলে এটা একটা ত্রুটি। এই 7 নম্বরে যে আয়তন সংক্রান্ত এবং আরেকটা হলো আকর্ষণ সংক্রান্ত, এই দুইটা ত্রুটি আমরা পরবর্তীতে আয়তন এবং চাপের সংশোধন করে আমরা উপস্থাপন করব ভ্যান ডার ওয়ালস সমীকরণে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, গতিশক্তি। গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে তুমি একটি পাত্রের যদি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার গতিশক্তিও বাড়বে। আবার বিপরীতভাবে বললে যদি গতিশক্তি বেশি হয় সেই পাত্রে ধরে নিতে হবে এখানে তাপমাত্রা বেশি। তারপরে আরেকটি তোমাদের পয়েন্ট দেওয়া আছে অভিকর্ষ শক্তির প্রভাব। গ্যাস অণুসমূহের গতির উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নেই। তাহলে এই মূল বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারলাম। আমরা পরবর্তীতে এই তথ্যের প্রয়োগ আমরা দেখতে পাবো। তোমরা নিশ্চয়ই এগুলো নোট করে নিয়েছো। তোমরা এখান থেকে পরীক্ষার খাতায় যদি তোমাদের পরীক্ষায় যদি এই প্রশ্ন আসে স্বীকার্যগুলো বর্ণনা করো তাহলে এভাবে পয়েন্ট আকারে দিলে তোমরা আশা করি ভালোভাবে তোমার উত্তরটাকে উপস্থাপন করতে সক্ষম হবে। এবার আসো গ্যাস সূত্র। তোমাদের বলেছিলাম যে গ্যাস অণুসমূহ যে গতি লাভ করে, এখানে তোমরা জানো তাপমিতিক কতগুলো ধর্ম, তোমরা এর আগেও জানো যে কতগুলো স্থানাঙ্ক আছে, যেমন চাপ, তাপমাত্রা, আয়তন, অভ্যন্তরীণ শক্তি, এগুলোকে বলা হয় তাপমাত্রিক স্থানাঙ্ক। এই স্থানাঙ্কগুলোর সাথে পারস্পরিক যে সম্পর্কযুক্ত যে সমীকরণগুলো বা সূত্রসমূহ এগুলোকে একত্রে বলা হয় গ্যাস সূত্র। আর এই গ্যাস সূত্র কয়েকটি রয়েছে, যেমন রয়েছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং তোমরা রেনোর চাপীয় সূত্র। তাহলে এভাবে এই সূত্রগুলো তোমরা হয়তো অন্য বিষয়ের সাথে তোমরা পড়েছো। এখানে আমাদের আলোচনার সুবিধাতে জাস্ট আমি আবার তোমাদের কাছে নিয়ে আসলাম, সেটা হলো বয়েলের সূত্র। এখানে বয়েলের সূত্র তোমরা জানো স্থির তাপমাত্রায় ঘটে। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে চাপ বাড়লে আয়তন কমবে, কারণ চাপ দিলে আয়তন ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমরা গাণিতিকভাবে এখানে দেখাতে পারি। তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পর্কযুক্ত কিভাবে এই গ্রাফগুলো তোমরা ধারণা আছে এর গ্রাফ অঙ্কন করা যায়, সেটা তোমরা হয়তো অন্য সময় দেখেছো যে এভাবে গ্রাফ অঙ্কন করা যায়। আমরা যদি সমষ্ণ গ্রাফ এগুলো এভাবে হয়, পিভি গ্রাফ যদি আঁকি তাহলে আমরা এভাবে দেখাতে পারি পি আর এটা হলো ভি, তাহলে এভাবে দেখাতে পারি।
তাহলে এভাবে আমরা, তার মানে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে চাপ কমে যাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এভাবে আমরা সম্পর্কটা দেখাতে পারি। এবার হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র বলছে যে 0°C তাপমাত্রায় যে গ্যাসের আয়তন থাকবে, তাহলে চাপ স্থির চাপে যদি ঘটে, তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ফলে ওই গ্যাসের 0° উষ্ণতার বা তাপমাত্রার যে আয়তন হয় তার 273 এর 1 ভাগ যথাক্রমে বৃদ্ধি পাবে। তার মানে বাড়লে বাড়বে, এবং যদি তুমি তাপমাত্রা কমাও তাহলে আয়তন হ্রাস পাবে। সেক্ষেত্রে সম্পর্কযুক্ত সমীকরণটা এখানে আমরা এভাবে দেখাতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পর্কযুক্ত সমীকরণটা। তো এখানে দেখো এই মানে T°C তাপমাত্রায় এখানে T°C দিতে পারো। T°C উষ্ণতা গ্যাসের আয়তন V = V naught I প্লাস এখানে যে তাপমাত্রা থাকবে। এখন এখানে যদি -273 দাও, তাহলে এইখানে যদি -273 দাও, তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে আসলে আমরা সম্ভব না। এজন্য তত্ত্বীয় ধারণা থেকে এটা বলতে পারি। এইজন্য এই তাপমাত্রাটাকে বলা হয় -273°C তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রার নিচে কোনো তাপমাত্রা কল্পনা করা যাবে না। এবং এখান থেকে আমরা একটি সূত্র পরবর্তীতে আমরা দেখাতে পারি। তাহলে এখানে দেখো যে গ্যাসের আয়তন, নির্দিষ্ট করে গ্যাসের আয়তন স্থির তাপমাত্রায় তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এই সংক্রান্ত যদি গ্রাফ আঁকি, তাহলে এভাবে একটা গ্রাফ আঁকা যায়। তাহলে এখানে যদি আমরা তাপমাত্রা দেই আর এখানে যদি ভি দেই, তাহলে একটা সরলরৈখিক গ্রাফ পাওয়া যাবে। তাহলে তোমরা এই বিষয়গুলো জানো। আমি এখানে জাস্ট এখানে তোমাদের আহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যেভাবে দেখানো যায় সেই সুবিধা নিয়ে আমি দেখালাম। তোমরা এগুলো বই থেকে আরো বিস্তারিত জানবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের বলে নেই। তোমাদের বইয়ের একটা রেফারেন্স দিতে বলেছে যে আমি কোথা থেকে পড়াচ্ছি। তোমরা বহুল প্রচলিত তাপ এই কোর্সের জন্য তোমরা আ ইউনিভার্সাল প্রকাশনার যে বইটি রয়েছে সেই বইটা তোমরা আছে হয়তো তোমাদের কাছে, তোমরা সেটা সংগ্রহ করে সেখান থেকে তোমরা এটা নিবে, এবং রেফারেন্স বুক হিসেবে আমি এখানে তথ্যগুলো দিয়েছি তোমাদের, সেক্ষেত্রে তোমরা নিতে পারো, এবং প্রয়োজনে তোমরা আম আ ইন্টারনেটের আ ব্যবহার করে তোমরা সুবিধা নিতে পারো। শিক্ষার্থীরা, এরপর আসো আমাদের আরেকটি বিষয়ের আলোচনায় আমরা আসলাম। সেটা হচ্ছে মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ। মূল হলো রুট বর্গবেগ, এখানে রুট, এখানে আর মানে এটা হলো রুট, আর মিন মানে হলো গড়, মিন আর এটা হলো স্কয়ার। তাহলে এই তিনটা মিলে হচ্ছে আরএমএস বেগ বলা হয়, বা মূল গড় বর্গবেগ বলা হয়। সংজ্ঞাটি তোমরা যদি দিতে চাও তাহলে হবে গ্যাস অণুসমূহের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে মূল গড় বর্গবেগ বলে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিষয়টাই তোমরা নিতে পেরেছো। তার মানে এখানে তোমরা যদি সূত্রটাকে আমরা এভাবে সাজাই, তাহলে সংক্ষেপে আমরা আরএমএস বেগ বলি। তাহলে এখানে হবে দেখো C1 স্কয়ার, এখানে হলো প্রথম অণুর বেগ, এটা হলো দ্বিতীয় অণুর বেগ, এভাবে তৃতীয় চতুর্থ n সংখ্যক অণু রয়েছে, তাহলে n সংখ্যক অণু দ্বারা ভাগ করলে, তাহলে আগে বেগের বর্গ করেছি, তার এই বর্গ করে তার গড় মান নিয়েছি এবং তার বর্গমূল করেছি টোটাল রেজাল্টটা। তাহলে এই যে দেখো বেগের বর্গের তারপর এই যে বার মানে গড়, এটা করতে যেয়ে তোমরা আবার ভুল করে ফেলো না। একটা আগে পরে হয়ে গেলে কিন্তু আর বিষয়টা কিন্তু টোটালি অন্য ভিন্ন মানে উপস্থাপিত হবে, সেটা ঠিক হবে না। তোমরা এখানে দেখো আগে বেগটাকে বর্গ করবা, তার গড় করবা, তাহলে এটার জন্য বার, এবং পরিশেষে তাকে বর্গমূল করে তোমরা মানটা পেতে পারো। এবং এই বেগটাকে কার্যকর বেগ বলা হয়, কারণ এখানে গড় বেগ, কারণ বিভিন্ন অণুর দিক বিভিন্ন দিকে হয়ে থাকে। তার যদি তুমি গড়বেগ নাও, তাহলে গড়বেগের মানটা তুমি দেখো বর্গ করলে তো সেখানে আহ দেখো ঋণাত্মক চিহ্নের কোনো প্রভাব থাকে না, কিন্তু দেখো সেক্ষেত্রে বিপরীত দিকে হওয়ার কারণে সেই বেগটা শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে অকার্যকর বেগ হয়ে যায়। সেজন্য কার্যকর বেগ হিসাবে আমরা কোন বেগটাকে নিব, তোমরা এটাই উত্তর করতে পারবে। সেই বেগটা হবে মূল গড় বর্গ। তাহলে এইভাবে তোমরা খাতায় উপস্থাপন করতে পারবা। এবার দেখো আরো দুটি আমাদের সংজ্ঞায় আসি। সেটা হলো আদর্শ গ্যাস আর একটা হলো বাস্তব গ্যাস। তাহলে প্রথমে আসো আদর্শ গ্যাস কি? আইডিয়াল গ্যাস যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে সেগুলোকে
নির্দিষ্ট চাপ ও আয়তনে বলতে পারো যে এটা গ্যাস, সেগুলোকে বলা হয় আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা বা তত্ত্বীয় ধারণা বলা যায়। এটায় বাস্তবের কোনো এই গ্যাস পাওয়া যায় না। এটা নিছকই আমাদের আ প শুধু তত্ত্বীয় আলোচনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তোমরা এটা জানো। তাহলে এটা হলো আমাদের আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস কোনটি? বাস্তব গ্যাস হলো যে সকল গ্যাস বয়েল ও চালসি সূত্র মেনে চলে না, সেগুলো বাস্তব গ্যাস বলা হয়। তার মানে বাস্তব গ্যাসগুলোকে, যেমন বাস্তবে কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন, তারপর কি? অক্সিজেন, তাহলে অক্সিজেন, ওজোন, এই যেগুলো বাস্তবে পাওয়া যায়। এবং এই গ্যাসগুলো দ্বিপরমাণুক হতে পারে। আ এবং এখানে একটা কথা হবে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। তোমরা এটা একটা শর্ত। তার মানে বাস্তব গ্যাস কখন আমরা আদর্শ গ্যাস রূপে কাজ করাতে পারি? নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়। তাহলে এই বিষয়গুলো তোমরা আ নিয়েছ। এখন আরো ২ টি বিষয়ে আসি। এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। শিক্ষার্থীরা এভাবে কিছু সংক্ষিপ্ত, যেমন এসএটিপি, এসটিপি, এনটিপি, এরকমের আমরা কিছু সংক্ষিপ্ত, এসআই, এরকমের আ যে আমাদের abbreviation গুলা রয়েছে, সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেগুলোকে আমরা আ আসে সেক্ষেত্রে আমরা এটাকে যদি পরীক্ষায় আসে এসটিপি কি? তোমরা এবং বানান সঠিকভাবে লিখে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এভাবে লিখবা এবং লিখতে পারো যে প্রমাণ এবং তাপমাত্রা চাপকে আমরা এসটিপি সংক্ষেপে বলে থাকি। তাহলে ১ম এ আসে প্রমাণ তাপমাত্রা কি? যে তাপমাত্রায় প্রমাণ চাপটা আমরা পরে আসবো। আ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। এই প্রমাণ তাপমাত্রা হিসেবে আমরা কত ধরবো? তার মানে স স আ সর্বত্রই আমাদের আলোচনায় যেটা আসবে, সেক্ষেত্রে আমরা এটাকে দেখব, এই মানটাকে আমরা নিয়ে নিব। তাহলে প্রমাণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার কে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বা ২৭৩ কেলভিন আমরা ধরে নিব। আ এবং প্রমাণ চাপ কি? তাহলে তাপমাত্রা হিসেবে আমরা অঙ্ক করার ক্ষেত্রে প্রমাণ চাপ বললে আমরা এই চাপটাকেই স্বাভাবিক তাপমাত্রা হিসেবে ধরে নিব। আচ্ছা, প্রমাণ চাপ। সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, এই কথাটা বলা হয়েছে কেন? কারণ ওই জায়গাটাতে জি এর মানটা আদর্শ মান হিসেবে ধরা হয়। অভিকর্ষ ত্বরণ। এইজন্য, কারণ যে এক্ষেত্রে প্রমাণ চাপের ক্ষেত্রে এইচ, রো, জি এর মানের প্রভাব থাকে। এইজন্য আমরা এই জায়গাটাকে সিলেক্ট করেছি, বা এখানে সংজ্ঞার ক্ষেত্রে আমরা প্রমিত মান হিসেবে ধরা হয়। এবং ২৭৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৭৬ সেন্টিমিটার উচ্চতায় শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করতে পারে, তাকে প্রমাণ চাপ দেওয়া হয়। এবং প্রমাণ চাপের মানগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। আ প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার, মানে ১ বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ চাপ বলা হয়। এটাকে ৭৬ 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, এটা পারদস্তম্ভ। তাহলে পারদটা ওখানে রাখলে তাহলে এইটা হলো এইচ। আ আর এই মার্কারির এটা তোমরা জানো ১৩,৫০০ কেজি পার মিটার কিউব। আর এইচ রো, আর এখানে জি এর মানটা এই জায়গায় জি এর মান 9.8। এই আদর্শ মানটাকে আমরা বসিয়ে দিলে আমাদের এই যে এই পে স্কেলের মানটা আমরা পেতে পারি। ঠিক আছে? তাহলে আমরা যদি অঙ্ক করি এসআই এককের ক্ষেত্রে এই মানটাকে আমরা ব্যবহার করব অঙ্ক করার ক্ষেত্রে। আ এবং তোমরা নির্ভুলভাবে সেখানে উত্তর করতে পারবে। তাহলে এগুলো সবই হলো একই মানের। এটা হলো বায়ুমণ্ডলীয় একক, এটা হলো তোমাদের সিজিএস একক, আর এইটা হলো এসআই একক। শিক্ষার্থীরা, এবার আসো আম আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখানে আদর্শ গ্যাসের সমীকরণ না বলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কথাটা যুক্তিসঙ্গত। এটা অবস্থাকে নির্দেশ করে। সেক্ষেত্রে আদর্শ গ্যাসের অবস্থা এখানে হবে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। আচ্ছা, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হলো এইটার যদি আমরা প্রতিবেদন করি, এটাও তোমরা জানো যে বয়েলের সূত্র থেকে আমরা করতে পারি। তাহলে বয়েলের সূত্রটা কি? তোমরা এখানে দেখো বয়েলের সূত্র। আ তাহলে বয়েলের সূত্রে কি আছে? V is proportional to 1 by rho, যখন স্থির, এটা আমরা বয়েলের সূত্র থেকে পেয়েছি। আর এটা চার্লসের সূত্র থেকে পেয়েছি। আর তোমাদের অ্যাভোগাড্রোর সূত্রের কথাটা বলা হয়েছে না, কিন্তু তোমরা জানো যে আ স্থির তাপমাত্রা এবং চাপে নির্দিষ্ট সমান সংখ্যক অণু থাকবে। তাহলে সেক্ষেত্রে অ্যাভোগাড্রোর সূত্র, এই ৩ টা সূত্রকে যদি আমরা সমন্বয় করে বসাই, তাহলে এভাবে সূত্রটা পাই। এবং এই সূত্র থেকে আমরা যদি এটাকে আরো সরলীকরণ করি, তাহলে এভাবে একটা ধ্রুবক মান সহ এভাবে পাই। কারণ সমানুপাতিক
তাহলে ধ্রুবক মান আসে। এখন এখানে বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রা চাপে ১ মোল গ্যাসের আয়তন সমান যা মোলার আয়তন নামে পরিচিত। তাহলে এভাবে যদি হয় মোলার আয়তন নামে পরিচিত। এখান থেকে আমরা যদি দিতে পারি তাহলে সেক্ষেত্রে আ কে এর বদলে আমরা গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক বলতে পারি। এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কারণ সকল গ্যাসের জন্য এই মানটাকে আমরা ব্যবহার করতে পারি। এজন্য সার্বজনীন মানে সকল গ্যাসের জন্যই প্রযোজ্য। এবং এই মানটার কত হবে এটা। কারণ এই মানটা কিভাবে পাওয়া যায়? এখন যদি আমরা বসিয়ে দেই তাহলে PV = nRT এই সমীকরণটাকে আমরা বলবো হলো আ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখন এখান থেকে তোমরা আদর্শ গ্যাসের আর এর মানটাকে বের করতে পারো। তোমরা সেই মানটাকে যদি বের করতে চাও তাহলে আমরা লিখতে পারি ভি আর নিচে আমরা দিতে পারি আ এখানে দিতে হবে পিভি। ঠিক আছে? তাহলে আর এর বদলে এনটি, এনটি ঠিক আছে? তাহলে এনটি। তাহলে পি এগুলো তোমরা জানো এসআই এককে মান, পি এর মান, ভি এর মান এই মানগুলো বসালে আমাদের এই মানটা পাওয়া যাবে। জুল 8.314 জুল পার মোল পার কেলভিন এভাবে। তাহলে এইটার সংজ্ঞা যদি দিতে চাই তাহলে আমরা এভাবে দিতে পারি। এখানে দেখো, এখানে যদি এই নিচের গুলোকে 1 ধরো ১ মোল আ গ্যাসের তাপমাত্রা ১ কেলভিন বৃদ্ধি করতে দেখো এটা আর ভুলবা না। এভাবে যদি পড়ো সমীকরণ ধরে। ১ মোল গ্যাসের তাপমাত্রা কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয়। কারণ এই যে পিভি গুণ করলে যে হয় তার শক্তির একক হয় বা কাজের একক হয়। ডব্লিউ ২ টা গুণ করলে হয়। চাপ এবং আয়তন গুণ করলে সেটা কাজ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পরিমাণ কাজ হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। তাহলে আমার মনে হয় এটা শিখেছো এটা ভুলবা না। কারণ সংজ্ঞা মুখস্থ করতে গেলে তোমাদের এটা পরবর্তীতে কাজে লাগবে না। শিক্ষার্থীরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আসছি যেটা পরীক্ষায় বারবার আসে। সেটা হলো আ আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। এইটা একটু ডেসক্রিপটিভ প্রশ্ন। আ এখানে বড় এখানে ৮ মার্কসের কোশ্চেন এর উত্তর হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি এটার উত্তর করতে চাও, তোমরা এভাবে আমি তোমাদের এখানে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করছি। তোমরা দেখতে পাচ্ছ চিত্র একটি। একটি আ একটা ঘন বস্তু রাখা আছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আ L একই রকম L তাহলে L এককে ধরা হয়েছে এবং এখানে N সংখ্যক ক্যাপিটাল N সংখ্যক অণু রয়েছে। আ তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে আ আ এখানে তোমাদের যদি আমরা করি আ ব্যবহার করি তাহলে তোমরা দেখো ১ম এ একটি অণুর কথা এখন এই পাত্রে N সংখ্যক অণু আছে। সেখান থেকে আমরা একটা অণুকে আমরা ধরে নিব। আমরা যেকোনো সিঙ্গেল অণুকে নিব, যে এই অণুটির ক্ষেত্রে আমরা কি করতে চাই? আমাদের কাঙ্ক্ষিত মানটিকে বের করতে চাই। তাহলে ১ম একটি অণুর কথা বিবেচনা করি, যেটি X অক্ষ বরাবর A দেয়ালের দিকে। এখানে দেখো A দেয়াল আর এটা হলো A প্রাইম দেয়াল। ২ টি দেয়াল আছে। তাহলে ১ম এ এই অণুটা এখানে ধাক্কা দিবে। বিপরীত দিকে এই দেয়ালও এর উপরে আ ধাক্কা দিবে। যার ফলে এটা উভয় ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হবে এবং এই ভরবেগের পরিবর্তনটা আমরা এটা ধরতে পারি। এখন তোমরা ১ম অণুর জন্য আমরা যেহেতু x অক্ষ বরাবর, সেজন্য আমরা এটাকে u দ্বারা প্রকাশ করি এবং y অক্ষ বরাবর গুলোকে আমরা uv এবং z অক্ষ বরাবর w তাহলে এভাবে প্রকাশ করব বেগগুলো u, v, w তাহলে এটা u তাহলে এখন u হচ্ছে x অক্ষ বরাবর। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো মনে হয়? এখন দেখো তাহলে x অক্ষ বরাবর এটা কিন্তু তোমরা এখানে একটা তোমরা এই ক্লাসগুলো যখন নিচ্ছ তোমরা এখানে খাতাটা কাছে রাখলে ভালো হয়। সবার খাতায় রাফভাবে তোমরা এভাবে নোট করার প্রয়োজন নাই। তোমরা খাতাটা যদি তোমাদের সম্ভব হয় কাছে রাখো। কারণ এটা তো এগুলো তোমরা মুখস্থ রাখতে পারবা না। এখন এখান থেকে তোমরা এখানে দেখো এই বিষয়টা বোঝার এই u1 বেগে তোমরা এটা a1 দেয়ালকে আঘাত করছো। এখন 1 হচ্ছে u হলো x অক্ষ বরাবর আর 1 হলো প্রথম অণুর জন্য। তাহলে এভাবে এই ধাক্কাটি পূর্ণ স্থিতিস্থাপক হওয়ায় -u1 বেগে বিপরীত দিকে চলে আসবে। ঠিক আছে? তাহলে ধাক্কার পূর্বে এবং পরে অণুর ভরবেগ হবে যথাক্রমে mu1 এবং -mu1 তাহলে অতএব অক্ষ বরাবর প্রতিটি ধাক্কায় অণুর ভরবেগের পরিবর্তন হবে। এখানে তোমাদের সেইভাবে দেয়া আছে তাহলে 2mu1 এখন A দেয়ালে ধাক্কার পর অণুটি বিপরীত দিকে চলে আসবে। আমি এটা আগেই তোমাদের বলেছি। তো সেক্ষেত্রে আ এখানে ধাক্কা খেয়ে ফিরে আসবে। তাহলে একই তলে দুবার ধাক্কা খায়। তাহলে
এই মধ্যবর্তী দূরত্ব যদি 2L1, কারণ হবে দুইবার ধাক্কা, একবার যাওয়ার ক্ষেত্রে একবার ফিরে আসার ক্ষেত্রে, তাহলে 2L1 দূরত্ব অতিক্রম করবে। তাহলে অতিবাহিত সময় যদি t হয়, তাহলে আমরা এখান থেকে সময়টা এভাবে বের করতে পারি। কারণ তোমরা বেগের এবং সময়ের সূত্রটি জানো। তা এখন সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে অণুটির ভরবেগের পরিবর্তনের হার হবে। তাহলে এক্ষেত্রে আমরা, তোমরা জানো যে ভরবেগের পরিবর্তন এটা আর সময় হলো এটা। এই মান যদি বসিয়ে দিই আমরা এটা পেয়ে যাই। তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারি। তাহলে এই অণুর ভরবেগ, তোমরা এটা কি বুঝতে পেরেছো? তোমরা আমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে এটা হলো, এটা তোমরা যাতে একটু, যেহেতু বড় প্রশ্ন এবং গাণিতিক যেকোনো জায়গায় ভুলে গেলে তোমরা আবার মিলাতে পারবা না। সেক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা। এরপর আমরা নিউটনের ২য় সূত্র প্রয়োগ করে এই, তোমরা জানো, তাহলে আমরা আগের যে চিত্রটা দেখেছিলাম যে অণুর ভরবেগের পরিবর্তনের হার, এবং তোমরা নিউটনের ২য় সূত্র বলেছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক সেই সূত্র যদি আমরা এখান থেকে দেখাতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে অণুর এখানে দেখো প্রযুক্ত বলটা কত হবে। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার যেটা পেয়েছি তার মানে সমান এখানে, এখানে যে একক বলের জন্য আমরা সমানুপাতিক চিহ্নের উঠিয়ে দিয়ে সেই ধ্রুবকের মান 1 ধরতে পারি। এখন x অক্ষ বরাবর অন্যান্য বেগের উপাংশ হবে। তাহলে প্রথম অণুর ক্ষেত্রে যদি u1 হয়, দ্বিতীয় অণুর ক্ষেত্রে এভাবে পর্যায়ক্রমে n সংখ্যক অণুর ক্ষেত্রে বলা যায়। তাহলে পাত্রের গায়ে যদি এখানে ক্যাপিটাল N ইউজ করাটা, যেহেতু একটাই ইউজ করা ভালো, তাহলে তবে পাত্রের গায়ে n সংখ্যক অণু রয়েছে। তাহলে সেক্ষেত্রে এ দেয়ালের উপর প্রযুক্ত বল কত হবে? খেয়াল করো, তাহলে প্রযুক্ত মোট বল কত হবে? এ দেয়ালের উপর প্রযুক্ত বল মানে এ দেয়ালটা ছিল x অক্ষ বরাবর, তাহলে সেক্ষেত্রে এ দেয়ালের উপর প্রযুক্ত বলটা কত হবে? তাই সেক্ষেত্রে আমরা একটার ক্ষেত্রে ধরেছি এভাবে n সংখ্যক অণুর সবগুলো নিয়েছি, আমরা n সংখ্যক অণুর প্রত্যেকটা নিয়ে আমরা এখান থেকে বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা এটা পেয়ে যাই। এভাবে x অক্ষ বরাবর অণুগুলোর গড় বেগকে যদি আমরা দেখাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে গড় বেগ হলে টোটাল আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এটা যদি হয়, এইটাই কি তোমরা একটু আগে দেখেছো যে আরএমএস বেগের কথা বলছিলাম, এই বেগটা হলো আরএমএস বেগ। কারণ এই বেগের আরএমএস বেগের এখানে কিন্তু রুটটা নাই, তার মানে গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগে আরএমএস বেগ এখনো হয়নি, গড় বর্গবেগ মানে বেগের বর্গের গড় মান। তাহলে এটা করা হলো। তাহলে এখন এই এনটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখন এই এনটাকে নিয়ে আসলে আমাদের এই মানটাকে দাঁড়ায়। এই মানটাকে আমরা এই সমীকরণে, এই যে ১ নং সমীকরণে মার্ক করেছি সেখানে যদি বসিয়ে দিই, তাহলে আমাদের সমীকরণটা এইটা দাঁড়াবে। তাহলে ১ আর ২ আমরা সমীকরণটাকে ব্যবহার করে এটাকে লিখতে পারি। এখানে আগে ২ টা পেয়েছি। এখন দেখো, এই ২ টা হলে আমরা টোটাল পেয়ে গেলাম আ এখানে গড় বর্গবেগের রাশিতে। এখন যেহেতু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়, তাহলে আমরা গ্যাসের চাপ, যেটা আমাদের কাঙ্ক্ষিত মান সেটা প্রদান করবে। সেখানে আমরা যদি বসাই, তাহলে এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেন L স্কয়ার? কারণ সব দিকেই তো সমান। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দৈর্ঘ্য L, প্রস্থ L, বর্গ করে আমরা এটা পেতে পারি A এর মান। তাহলে এখান থেকে আমরা মান বসিয়েছি। তাহলে এখন দেখো F এর মানটা এই সমীকরণ, আগের যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণ থেকে এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের এই সমীকরণটাকে দাঁড়াবে। তাহলে এই হলো আমার চাপের মানের, এটা কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। এখন শিক্ষার্থীরা, আমাদের অক্ষ আছে কয়টি? আমাদের অক্ষ আছে এখানে টোটাল অক্ষ আমাদের আছে ৩ টি। তাহলে কারণ ত্রিমাত্রিক, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি বর্গ বেগের মানটি দিতে চাই, তাহলে আমাদের এভাবে আমরা মান ভেক্টর রূপে পেতে পারি। কারণ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সেখানে বেগের উপাংশ যদি বিশ্লেষণ করে, তাহলে আমরা এভাবে পাবো। তাহলে সেক্ষেত্রে তোমরা এভাবে পাবে। আ এটা x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এভাবে মান বের করা যায়। এটা রুট করে বের করা যায়। তাহলে এখন যদি দেখা আছে এখানে যেকোনো দিকে অণুগুলোর গড় বর্গবেগ x অক্ষ আ আ বেগের বেগ যথাক্রমে এত, এত হলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। কারণ এখান থেকে আমরা এই সমীকরণটাকে ব্যবহার করে লিখতে পারি। এখন যেহেতু বিপুল সংখ্যক অণু এলোমেলোভাবে গতিতে গতিশীল এবং বিশেষ কোনো দিকে তাদের বেগের উপাংশের কম বেশি হওয়ার কোনো কারণ নাই, সেক্ষেত্রে আমরা এই গড় বর্গবেগগুলোকে সমান ধরতে পারি। তাহলে সমান ধরলে, তাহলে সমীকরণটা দাঁড়াবে কি? এই সমীকরণের এখন তো সবগুলাই সমান। তাহলে সবগুলা যদি হয়, তাহলে ৩ টা হয়ে যাবে একই মানের এখানে।
এটা ইউ, এটাও ইউ, এটা ইউ, ইউ স্কয়ার বার। ইউ স্কয়ার বার যদি বসাই তাহলে ইউ স্কয়ার বার ইকুয়াল টু 1/3 সি স্কয়ার বার। তাহলে সি স্কয়ার বার হলে এখন ওই যে সমীকরণ আগে যে আমরা পেয়েছিলাম এটা একটু দেখে আসি। এই যে সমীকরণে ইউ স্কয়ার এর বার এই যে দেখো ইউ স্কয়ার বার এই সমীকরণে আমরা যদি এখানে মানটাকে বসিয়ে দেই তাহলে আমাদের এখানে কি আসবে? দেখো তাহলে 1/3 এম এল স্কয়ার এন সি স্কয়ার বার। কারণ ওখানে ওই যে 1/3 হয়ে গেল ইউ স্কয়ার বারের মানটা বসানোর ফলে। তাহলে এখন এইটা যদি বসিয়ে দিই তাহলে এখন দেখো আম এখানে দাঁড়াচ্ছে কি 1/3 এম এন এই যে এম এন এটা আয়তন হয়ে গেল। এখন এল কিউব হয়ে গেল। এটা কি আয়তন। ত্রিমাত্রিক এখন সব দিকেই তো সমান। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় আয়তন এল কিউব। তাহলে সি স্কয়ার হয়ে গেল। এখন এখান থেকে আমরা পরবর্তীতে আর দেখো পি ভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার। তাহলে এখন এটা চলে আসে এই ভিটাকে উপরে নিয়ে আসলাম এখান থেকে। এখান থেকে আমরা এটা লিখলাম। এখন আমরা যদি লিখি তাহলে এখন এই উপরে নিচে 2 দ্বারা গুণ করলাম তাহলে এটা দাঁড়াবে 2/3। এখন দেখো এটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে এখন একটা অণুর ভর কত? m। তাহলে n সংখ্যক অণুর ভর কত? mn। তাহলে এই mn কি? মোট গ্যাসের পাত্রে যে গ্যাস অণু রয়েছে মোট ভর। তাহলে গ্যাসের এই যে গ্যাসের মোট ভর। এই যে তাহলে এটা যদি বসিয়ে দেই তাহলে এটা তাহলে এখন এটা দেখো হাফ mv স্কয়ার এর সূত্রের মতো করে আছে কিনা? এটা হলো বেগ আর এটা হলো ভর হাফ mv স্কয়ার তার মানে এটা কি গতিশক্তি। তাহলে এটাকে আমরা গতিশক্তি হিসেবে দেখাতে পারি। তাহলে এইটা হয়ে গেল গতিশক্তি কাইনেটিক এনার্জি। এখন তাহলে এইটা এখন একক আয়তন বললে আয়তনের মান 1 হবে একক আয়তন এটাকে 1 হিসেবে ধরা যাবে। তাহলে 1 হিসেবে যদি ধরা হয় একক আয়তনে অথবা ভাগ দিয়ে দিলে তাহলে আমরা দেখতে পেলাম যে গ্যাসের চাপ এর একক আয়তনের অণুসমূহের গতিশক্তির 2/3 মানে 3 ভাগের 2 ভাগ হবে। তাহলে তোমরা এটুকু কি বুঝতে পেরেছো? এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি। এই তাহলে এভাবে শিক্ষার্থীরা তোমাদের এই সমীকরণটা নিশ্চয়ই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। চিত্রটা আঁকবে। এখানে তোমাদের সেই টাইমিং ডিরেকশন গুলো দেখানো আছে। এক্স অক্ষ, Y অক্ষ এগুলো। তোমরা যেকোনো একটা চিত্র ব্যবহার করেও করতে পারো। তোমরা এই চিত্রটি আ ১ম এ ড্র করে নাও। তারপর খাতায় একপাশে রেখে বারবার এটা বাসায় প্র্যাকটিস করবা জানি এই পর্যন্ত নিয়ে আসতে পারো। ঠিক আছে? এইসব সমীকরণ যদি মাঝপথে তুমি ভুলে যাও সেক্ষেত্রে মিলাতে কষ্ট হবে কারণ তোমাদের কনফিডেন্স এর অভাব হবে এবং যদি বুঝে পড়ো এখানে আমি বুঝিয়ে দিয়েছি যে লাইনগুলো যেভাবে করা দরকার তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং একইভাবে কারণ এটা বিভিন্নভাবে প্রমাণ করা যায়। একেকজন একেক দৃষ্টিকোণ থেকে প্রমাণ করেছেন একই বিভিন্ন রকম লজিক দেখিয়ে। তোমরা আ যেকোনো একটা ফলো করবে। আমার আমার মনে হয় এটা সহজভাবে তোমাদের উপস্থাপন করা আছে এবং এই যুক্তিগুলো তোমাদের লিখতে হবে। এখানে পরিমার্জিত করে তোমরা উপস্থাপন করবা। ঠিক আছে। এখন শিক্ষার্থীরা আ আমরা গড়মুক্ত পথের আলোচনায় আসতে যাচ্ছি। গড়মুক্ত পথ কি? গড়মুক্ত পথের রাশিমালা এবং গড়মুক্ত পথ ও গ্যাসের ঘনত্ব আর ব্যস্ত আনুপাতিক এই সমীকরণটা এ এখানে এখানে দেখো শিক্ষার্থীরা যে কোনো গ্যাসের প্রতি একক আয়তনে অণুর সংখ্যা এবং প্রতিটি অণুর ব্যাস যদি আণবিক গ্যাস সিগমা হয়, যে অণুটির গড়মুক্ত পথ নির্ণয় করতে চাই হিসেবের সুবিধার্থের জন্য অণুটি আ আ গতিশীল ধরে বাকি অণুগুলোকে স্থির বিবেচনা করি। বাকি অণুটাকে যদি আমরা স্থির বিবেচনা করি, তাহলে মনে করো এখানে দেখো আলোচনায় সি অণুটিকে গড়মুক্ত পথ নির্ণয় করতে চাই। তাহলে যে অণুটাকে আমরা নির্ণয় সেটাকে স্থির বাকিগুলোকে আ আ বাকিগুলো স্থির হিসেবে ধরা হবে। সি অণুটি এল দূরত্ব অতিক্রম করবে। এখানে দেখো চিত্রটা এল দূরত্ব অতিক্রম করবে। তাহলে সি অণুটি এল বরাবর অন্য যে সকল অণুর কেন্দ্র থেকে সি অণুটির কেন্দ্র সিগমা দূরত্বে অর্থাৎ এই সিগমার এই অণুর কেন্দ্র থেকে এই অণুর যে কেন্দ্র, এই দেখো এটার থেকে এইটার। এই কেন্দ্রের এরার যে বাহিরে অথবা এই দৈর্ঘ্যের মধ্যে নাই, তাহলে এইরকম একটা যদি আমরা সিলিন্ডার আঁকি, এই সিলিন্ডারের মধ্যে যদি এরা না থাকে, তাহলে আ এক্ষেত্রে এই সিলিন্ডারের বাহিরে যে সকল অণু থাকবে সেগুলোর সাথে সি অণুর কোনো ধাক্কা লাগবে না। কারণ হচ্ছে কি? কারণ তোমরা দেখো এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে মনে করো এর এই কেন্দ্র। এখন এখানে থেকে এটা বেশি না সিগমার বেশি? তাহলে সিগমার বেশি এর সাথে তো ধাক্কা খাবে না। অথবা এর বাহিরে আছে অনেক দূরে এখানে একটা আছে। তাহলে সেক্ষেত্রে এটার সাথে ধাক্কা খাবে না। সেজন্য এই কথাটা বলা যায় যে সিগমা পাই সিগমা স্কয়ার এল এই সিলিন্ডারের যে আ আছে আয়তন আছে এই অণুটাই সি অণুটা ওই সকল অণুর সাথেই ধাক্কা খাবে কেবলমাত্র। তোমরা কি বুঝতে পেরেছ? ক্লিয়ার না মনে হয়? এখানে দেখো
কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো যে এখানে স্যার এটা বুঝতে পারিনি। কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এখানে দেখো তোমরা এটা ক্লিয়ার ভাবে এই যে দেখো এখানে এটা গল্প করে এটা করা যাবে না। এখানে সি অণুটাকে আমরা সঞ্চরণশীল ধরে বাকিগুলোকে স্থির ধরেছি এবং সি অণুটা ওই সকল অণুর সাথে ধাক্কা খাবে যাদের কেন্দ্র থেকে ওই সিগমা অণুটার কেন্দ্র সিগমা দূরত্বে আছে। ঠিক আছে? তার মানে এখানে শুধু সিগমা ন্যূনতম দূরত্বে আছে। এর বাহিরে যে দূরত্ব হবে সেখানেও এটা ধাক্কা খাবে না। কারণ তারা তো বাহিরে আছে সিলিন্ডারে। এজন্য এখানে n এখানে আ এখানে একক আয়তন অণুর সংখ্যা n হলে একক আয়তন অণুর সংখ্যা এখানে দেয়া আছে। তাহলে আমরা সি অণুটি এখানে লিখতে পারি এতবার ধাক্কা খাবে। তাহলে এবার আমরা যদি গড়মুক্তবাদ বের করতে চাই, তাহলে অতিক্রান্ত দূরত্ব ধাক্কার সংখ্যা। তাহলে এই অণুটা ওই সকল অণুর সাথে ধাক্কা খাবে। এখন এই অণুটার কতগুলো অণু আছে? এতগুলো অণু আছে। তাহলে ধাক্কা সংখ্যা অতগুলো হবে। তাহলে তাহলে অতিক্রান্ত দূরত্ব ধাক্কা সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এভাবে আমরা গড়মুক্ত পথের রাশিমালা পেতে পারি। এখন আ এখন দেখো গড়মুক্ত পদে এখন উপরে নিচে যদি আমরা m দ্বারা গুণ করি, এখানে m দ্বারা গুণ করেছি। তাহলে m হলো কি একটা অণুর ভর। তাহলে এই যে মানটা হবে, এই মানটাকে হচ্ছে mn এটা হলো গ্যাসের ঘনত্ব। তাহলে গ্যাসের ঘনত্ব নিচে এখানে চলে আসে এই মানটাকে যদি আমরা বসাই দেখো গ্যাসের ঘনত্ব। তাহলে নিচে চলে আসে। তাহলে এখন দেখো একটা গ্যাসের আণবিক ব্যাস এবং একটা অণুর ভর একই থাকে। তাহলে এরা কি পরস্পরের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। তার মানে গড় মুক্তপদ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। আরেকটি কথা, যেহেতু আবার ঘনত্বের সাথে তাপমাত্রার আবার ব্যস্তানুপাতে হয়, তার মানে গড় মুক্তপদ ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রার সাথে কি হবে? সমানুপাতিক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে সিদ্ধান্ত নিতে পারি। তাহলে এইগুলো প্রশ্নগুলো তোমাদের আসে। তোমরা এখানে দেখবে এবং এটা আ সঠিক বেগ বন্টন নীতির সাহায্যে এর একটা সঠিক মান বের